আমরা বুঝিনি আমাদের স্ট্রেংথ, আমরা বুঝিনি আমাদের দুর্বলতা, আমাদের শিক্ষায় ঘাটতি রয়েছে, আমাদের মাইন্ড সেট আপ কমপ্লিটলি রং জায়গায় চলে গেছে। আমাদের পলিটিক্স বুঝতেই পারেনি যে পলিটিক্সের সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল আসলে স্পেস মেকিং। পুরন ঢাকা হয় কি, ছোট্ট বাসা কিন্তু বড় হয়ে যায়, সবটা মিলে বাসা হয়। হ্যাঁ, হয়তো গ্রামেও আছে এরকম, কিন্তু আমি কনস্ট্যান্টলি একটা গ্রামীণ পরিবেশ থেকে শহর, শহর থেকে গ্রাম, এই যে যাত্রা, আমার গরিব হচ্ছে কি এক ধরনের সিম্প্যাথির জায়গা আমাদের শেখানো হয়েছে। যে কলকাতাতেও এই ধরনের একটা অ্যাটিচিউড কিন্তু ছিল, আপনার লেখকরা গরিব হবেন, শিল্পীরা গরিব হয়ে ঘুরে বেড়াবেন। হ্যাঁ, এখনও আমরা মনে করি যে আর্কিটেক্টরা হচ্ছে গিয়ে কতগুলো বাড়ি ডিজাইন করবেন বড় লোকদের, হ্যাঁ, বড় লোকদের সেবা দাস হয়ে থাকবেন। আসলে তো এভাবে আর্কিটেকচারের রোলই ছিল না কোনোদিন, পৃথিবীর ইতিহাসে কোথাও ছিল না। আপনার গ্রামের নৌকা, গ্রামের গাছের যে ফ্লিকারিং, আপনার বাতাসের সাথে পাতা নড়ছে, রোদ এসে পড়ছে মাটিতে, কিন্তু নড়ছে রোদটা, ঘুরে ঘুরে সব জায়গায় একটা কমন জিনিস রয়েছে, স্থাপত্যের ইন্টেন্সিটি অফ আর্কিটেকচার ইজ রিয়েলি হাই। গ্রিসকে আপনি যদি আর্কিটেকচার বাদ দেন তাদের, তাহলে আর গ্রিসকে আপনি খুঁজে পাবেন। শহরের ধারণাটা যদি ফিজিক্যাল ফর্মে না গিয়ে আমি নীতির দিক থেকে দেখি, তাহলে শহর একটা জায়গা যেখানে একটা জনগোষ্ঠী থাকে একত্রভাবে, আর সেখানে সাংস্কৃতিক, সামাজিক ও চিন্তাভিত্তিক উপায়ে কাজ করার জন্য তাদের যা যা জিনিস দরকার সেগুলো যখন তৈরি করা হয় তখন সেটাকে বলে শহর। এই কথা বলেছিলেন স্থাপত্যাচার্য মাঝহারুল ইসলাম। উনি বলেছিলেন যে আমাদের বাঙালির শহর দরকার, বাংলাদেশের শহর দরকার। তাই আজকে আমরা এই বাংলাদেশের শহর একজন স্থপতির দৃষ্টিকোণ থেকে কীরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের নগরনামার এই পর্বে সাথে পেয়েছি স্থপতি রফিক আজমকে। আমি স্থপতি রফিক আজমকে স্বাগত জানাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ নবনীতা, এটা আমার জন্য অনেক আনন্দের যে আমি আজকে এখানে আসতে পেরেছি। আমাদের জন্য অত্যন্ত আনন্দের, এবং আমি আপনার সাথে বহু বছর আগে ক্লাস নিয়েছি, আমরা একসাথে ডিজাইন স্টুডিও নিয়েছি। এটা আমার জন্য একটা চমৎকার অভিজ্ঞতা ছিল, এবং আজকে যেহেতু সুযোগ পেয়েছি এই জন্য বলছি যে আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সেটা আমার জন্য খুব আর্লি পিরিয়ড ছিল আমার টিচিং এ, কিন্তু আপনার কাছ থেকে আমি সত্যি অনেক কিছু শিখেছি। আমরা একে অপরের কাছ থেকে শিখেছি, সবসময় এটা হয়ে থাকে। আমিও স্থপতি, আপনিও স্থপতি, আমি শিক্ষকতায় আছি, আপনি প্র্যাকটিসে আছেন, কিন্তু আমাদের দুজনের পজিশন থেকেই আমরা আসলে একটু ভাবতে চাই, আলোচনা করতে চাই যে আমরা আসলে আমাদের শহরটাকে নিয়ে কি করছি। আমার জাস্ট পার্সোনাল ইন্টারেস্ট থেকে একটা জিনিস জানার ছিল যে আপনি যে স্থপতি হলেন, এটা কি আসলে অ্যাক্সিডেন্টাল, না এটার পেছনে আসলে কোনো অনুপ্রেরণা, কোনো গল্প আছে? গল্প মানে এটা কিছুটা অ্যাক্সিডেন্টাল বলা যেতে পারে, কারণ আর্কিটেকচার আমাদের সময় এই আর্লি 80s বা 70s এর মিড 70s, লেট 70s তো আর্কিটেকচার বুঝতাম না আমরা আসলে। তো ফলে আমি যেটা বুঝতাম ছবি আঁকার কারণে, যেহেতু আমি ছবি আঁকতাম ছোটবেলা থেকে, খুব শখ ছিল যে চিত্রশিল্পী হব। তখন তো আর্ট কলেজ বলতাম না, এখন ইনস্টিটিউট অফ ফাইন আর্টস। তো সেখানে ভর্তি হব, ওখানে যেতাম। শিশুকলায় একটা ছোট ইয়েছে, জয়নুল আবেদিন যে ছিল, তখন ছিল শিশুকলা ভবন নাম। কিন্তু আমার বাবা একদিন বললেন যে ঠিক আছে ছবি আঁকো, কিন্তু তুমি আর্টিস্ট হতে পারবে না, তোমার জন্য এটা একদমই না, তুমি লয়ার হতে হবে, মানে যা হয় বাবার আর কি। তো ওই সময় ভয়ের কি করব বুঝতে পারিনি, তাই আমার এক বোন বললো যে কাজিন, তুমি আর্কিটেকচার পড়তে পারো, ওইটা নাকি ছবি আঁকার একটা জায়গা, ওখানে সুযোগ রয়েছে ছবি আঁকার। জাস্ট ওই কারণে ঢুকে পড়েছি। ইট ওয়াজ এ সর্ট অফ স্ট্র্যাটেজি, পলিটিক্স ছিল আমার বাবার সাথে। যে আমি বললাম বাবাকে যে আমি তো বুয়েটে ভর্তি হয়েছি, মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বাবা তো মহা খুশি, যাক ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে। আর তো আমি জানি যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আর্কিটেকচার পড়ছি, মানে ছবি আঁকাটা আমার কন্টিনিউ চলবে আর কি। সো দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং থিং আর কি।
মানে আপনি সো যেহেতু পলিটিক্স এর কথাতে গেলেনই, মানে পলিটিক্স নিয়ে আসলে হুম আমরা পরেও একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের শহরের পলিটিক্স, হুম আমাদের নগর পরিকল্পনার পলিটিক্স, এমনকি হ্যাঁ, আমাদের স্থাপত্যেও আসলে পলিটিক্স আছে। অফকোর্স, হ্যাঁ, আমি আপনার কাছে গল্প শুনেছিলাম আপনার পুরনো ঢাকায় হুম, বেড়ে ওঠার অভিজ্ঞতা। জি জি আপনার প্রথম কাজ সেটাও আপনার পৈতৃক বাড়ি, যেটা আপনি হুম পুরনো ঢাকায় করেছিলেন, জি ওটার গল্প আমি শুনেছিলাম। এবং আহ, সামনেই আপনার একটা বই বেরোচ্ছে, হুম সেটাও আসলে পুরনো ঢাকার, ওল্ড ঢাকা নিউ আর্কিটেকচার, নিউ এরকম স্টোরি, একটা জি শিরোনামে জি 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 আপনার বইটা বেরোচ্ছে। তো মানে পুরনো ঢাকায় বেড়ে ওঠার কারণে আপনি স্থপতি হিসেবে যেভাবে গড়ে উঠেছেন, হ্যাঁ। এটার কি কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা ওই অভিজ্ঞতার? এবং পুরন ঢাকা বেড়ে ওঠা, আহ, আমার মনে হয় যে কেউই, উইদাউট মেমোরি হুম, কোনো লেখক, কোনো চিত্রশিল্পী বা ফিল্ম মেকার, আর্কিটেক্ট, কেউ কাজ করতে পারে না উইদাউট মেমোরিজ। হ্যাঁ, মেমোরিজ হচ্ছে আপনার সম্পত্তি। ছোটোবেলা থেকে বেড়ে উঠছেন যে এই জিনিস ভিতর দিয়ে, সেগুলোকে কিন্তু আপনাকে তৈরি করে, এবং সেগুলো একসময় আপনি কিন্তু গুছিয়ে গুছিয়ে আপনি লেখেন বা আপনি মুভিতে নিয়ে আসেন। আমরাও তাই করি। তবে আমার বেলায় খুব ইন্টারেস্টিং, আমি মনে করি এখন কতগুলো জিনিস খুব ম্যাজিক্যালি কাজ করেছে, মানে আমার চিন্তাভাবনাকে দাঁড় করাতে। একটা হচ্ছে যে যদি আমি পুরনো ঢাকায় থাকতাম, কিন্তু আমার ছুটির দিনগুলো স্কুলের, বা আমি একটু স্কুলে একদিন কম যেতাম, এটা আমার মনে আছে। তখন প্রায় 5 দিন স্কুল হতো, এখনও তাই হয়। তা আমি 4 দিন যেতাম, একদিন যেতাম না। আমি করতাম কি, ওই নৌকা নিয়ে ওই নদীর ওই পারে, বুড়িগঙ্গার ধরে ওই পারে গিয়ে আমি ছবি আঁকতে যেতাম। তো ওইখানটা তখন গ্রাম ছিল, এখন কিন্তু ওরকম নেই। তা আমি প্রতিদিনই শহর দেখতাম, প্রায় আধা সপ্তাহ আমি কিন্তু গ্রাম দেখতাম। ওই যে গ্রামের নৌকা, গ্রামের গাছের যে ফ্লিকারিং, আপনার বাতাসের সাথে পাতা নড়ছে, রোদ এসে পড়ছে মাটিতে, কিন্তু নড়ছে রোদটা আপনার, হ্যাঁ, যে পাতার যে ট্রান্সপারেন্সি, ভিতর ভেদ করে রোদ চলে আসছে আপনার, এবং ভিতর থেকে দেখলে শিরা উপশিরা পাতার দেখা যাচ্ছে। ঘাটে একটা নৌকা বাঁধা আছে আপনার, এই যে কেউ হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, দুর্দান্ত একটা চেহারা বাংলাদেশে, কিন্তু হ্যাঁ, সবুজ হয়ে থাকে। আবার শহরে আসলে কিন্তু খুব ন্যারো অ্যালি, চিকন একটা গলির ভিতরে এক টুকরো আলো এসে পড়ছে, স্বর্ণের টুকরোর মতো আপনার একটা ছোট্ট টুকরো আলো এসে পড়েছে আপনার, হ্যাঁ। আর চেঁচামেচি বাচ্চাদের, কারণ জায়গা তো খেলার নেই, ওই গলিতেই খেলছে। আর বাড়ি তো মানে সবার বাড়ি মিলে একটা বাড়ি, পুরো মহল্লাটা একটা বাড়ি, কারণ আমার বাসায় ঢুকে বাসা মনে হয় না, গলিতে ঢুকলেই তো বন্ধুবান্ধব সব চিৎকার চেঁচামেচি, তো ওইটাই বাসা আমাদের। তো বাসাটা পুরন ঢাকা হয় কি, ছোট্ট বাসা কিন্তু বড় হয়ে যায়, সবটা মিলে বাসা হয়। হ্যাঁ, হয়তো গ্রামেও আছে এরকম, কিন্তু আমি কনস্ট্যান্টলি একটা গ্রামীণ পরিবেশ থেকে শহর, শহর থেকে গ্রাম, এই যে যাত্রা আমার, এই কারণে আমি পরে দেখেছি যে আমার ওয়াটার কালারগুলো কিন্তু অনেক বেশি নেচার নির্ভর। হ্যাঁ, আবার আমি যখন কাজ করি আর্কিটেকচার, স্পেস কোয়ালিটি নিয়ে, কিন্তু আমি লাইট কিভাবে আসবে ওগুলা নিয়ে ভাবতে থাকি, ওখানে এসে গাছ ঢুকে পড়ে আপনার, হ্যাঁ। ডেফিনেটলি তো আমার তো সবসময় মনে হয় হুম, যে আপনার স্থাপত্যের হ্যাঁ, থেকেও আপনি যে ইনিশিয়াল ইনসেপশন যে ওয়াটার কালার গুলো করেন, জি, এগুলো চমৎকার, হ্যাঁ। দুর্দান্ত। আমার কাছে কি মনে হয় যে ওয়াটার কালারটা না খুব ইন্টারেস্টিং, আমি অনেক পরে ধরতে পেরেছি যে ওয়াটার কালার মধ্যে অনেক লেয়ার থাকে, মানে এটা অয়েল পেন্টের এগেইনস্ট, উল্টো দিকে একদম। হ্যাঁ, অয়েল পেন্টে তো সলিডিটি হারিয়ে যায়, ওপাসিটি ইম্পর্টেন্ট, কিন্তু ওয়াটার কালারে না ট্রান্সপারেন্সি ইম্পর্টেন্ট। তো যেই কালারগুলো করি ওগুলো কিন্তু প্রত্যেকটা লেয়ার না দেখা যায় আসলে, একটার পর একটা হারিয়ে যায় না। তো লাস্টে হয় কি, যে জমিনে আমি কাজটা করি যে পেপারে, সেটাও দেখা যায়। তো যদি সেই পেপারটা না ফিল করা যায়, ওয়াটার কালার লেয়ারগুলো না ফিল করা যায়, তাহলে সেটা ওয়াটার কালার হয় না। জাস্ট লাইক আর্কিটেকচার যদি আপনি যেই জমিনে করছেন কাজটা, ওই জমিনটা যদি আপনি না দেখতে পান, দিন শেষে আপনি বাংলাদেশ করছেন নাকি মিডল ইস্টে কোনো জায়গায় করছেন, ওটা রিফ্লেক্ট করতে হবে, ওটা বোঝা যাবে, আর প্রত্যেকটা লেয়ার দেখা যেতে হবে আপনার, কোনটার পর কোনটা এসছে, তখন এটা আর্কিটেকচার হবে। সো আর্কিটেকচার এন্ড ওয়াটার কালার সিনোনিমাস টু মি। তো খুবই ইন্টারেস্টিং। খুব মানে অদ্ভুত একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে স্থাপত্য পড়তে পড়তে কখনো কি মনে হয়েছে যে পালিয়ে যাই? না, পালিয়ে মানে যাওয়ার তো ব্যাপারগুলো জীবনে ক্ষণে ক্ষণে ঘটতে থাকে। এটাকে যদি আপনি ফিলসফিক্যালি ধরেন আপনার, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে নানান অবস্থার পরিপ্রেক্ষিতে মনে ধরতে এক্ষুনি পালিয়ে যায়। তো আমার যেমন হয়েছিল, যখন আমার টিচার বলেছিলেন আমাকে যে
আমার ড্রয়িং দেখে সেকেন্ড ইয়ারে যে আই ক্যান গ্রেড ইউ, তোমাকে তো গ্রেড করা যাবে না, ইউ আর বিলো দ্য ফেলিং গ্রেড। হ্যাঁ, মানে ফেলিং গ্রেডও উনি আমাকে দিতে পারছেন না, এত খারাপ অবস্থা। আমি তখন বুঝতে পারছি আপনি কার কথা আ, বলছেন, প- কিছুটা রিলেট যাই করতে হোক, পারছি। মানে একজন টিচার তো অনেক কারণে এটা বলতে পারেন, আমার কাছে মনেই হয়েছে যে আমার অবস্থা খুবই খারাপ অবস্থা, আমার হতেই পারে। তো তখনও তো মনে হয়েছে পালিয়ে যাই। তারপর আমার বাবা তো 84-এ মারা গেলেন যখন, তখন আমার বাবার কারণে তো আর্কিটেকচার পড়েছি। যখন এই টিচার এইসব বলেছে আমাকে, থার্ড ইয়ারের টিচার বলেছে আমাকে যে তোমার মস্তিষ্কে কোনো গণ্ডগোল রয়েছে, তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি পালিয়ে যাই। এবং কিন্তু আমি আর্কিটেকচার ছেড়ে ফাইন্যান্স ইনস্টিটিউটের ফর্মটা মেনে ফিল আপ করে আমি জমা দেওয়ার সব প্রস্তুতি নিয়েছি যে আমি আর পড়বো না আর্কিটেকচার। ইম্পসিবল, কারণ প্রত্যেক লেয়ারে আমি যেসব কথা শুনছি ডিমোরালাইজড হয়ে পড়েছি, ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। তো ওই অবস্থা থেকে তো পালানোর ব্যাপারটা আসতেই পারে। যাই হোক, পরে ফ্যামিলি বন্ধু বান্ধব আমাকে বললো আর কয়টা বছর আছে করে নাও, করে তুমি ছেড়ে দাও, ছেড়ে পেইন্টিং করো, অসুবিধা নেই। এরকম একটা হাফ হার্টেডলি আমি আর্কিটেকচার শেষ করেছি, যে কারণে আমার রেজাল্ট কিন্তু ভালো না, জাস্ট কোনো রকম পাস করে বেরিয়েছি। তো পালানোর ব্যাপার তো আসে। তখন তো পালাতে চেয়েছিলেন ওই ডিসিপ্লিন থেকে হয়তো, হ্যাঁ, কিন্তু তারপর তো সেটা কন্টিনিউ করেছে এবং এখন তো মানে আসলে আপনার পরিচয় বা আপনার কাজ সম্পর্কে আসলে নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার নেই। ইউ হ্যাভ অ্যাচিভড হোয়াট ইউ হ্যাভ অ্যাচিভড। নট ইয়েট। well, হ্যাঁ, আমরা আরো ভালো ভালো কাজ দেখার অপেক্ষায় আছি এবং আম, আপনার এই যে যে ফিলোসফিক্যাল যে জার্নি স্টার্টিং ফ্রম ইয়োর চাইল্ডহুড, definitely মানে we are looking forward to more progression of your philosophical journey in your future works. এই যে পালানোর ব্যাপারটা, সেখান থেকে এখন একটু মানে নিহিলিস্ট আলোচনায় ঢুকতে যাচ্ছি, কারণ আসলে আমরা এমন একটা সিচুয়েশনে আছি যেখানে আসলে আমাদের আসলে নিহিলিস্ট হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। অত্যন্ত অপটিমিস্টিক যারা, তাদেরও মনে হচ্ছে যে পালিয়ে যাই, এবং পার্টিকুলারলি যারা আমরা এই শহরটাতে আছি তাদের প্রতিনিয়তই মনে হচ্ছে যে আমরা পালিয়ে যাই। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এটা আমিও আসলে স্থাপত্য পেশায় বা পড়াশোনায় থাকার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমরা কি আসলে যে কাজগুলো করছি এটা কি আসলে আমরা খুব ইনক্লুসিভ ভাবে আমাদের সার্ভিসটা কি আমরা দিতে পারছি? মানে স্থাপত্য বা স্থপতিরা কি আসলে শুধুমাত্র যে আমাকে সোজা বাংলায় যদি বলি যে আমাকে ফিসটা দিতে পারছে তার জন্যই আমি কাজ করে যাচ্ছি, কিন্তু এই যে আমার সোসাইটির এখন একটা পরিস্থিতি যেখানে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, একটা মোটামুটি আমি হ্যান্ডসাম স্যালারি পাই, আমি একটা ভালো নেইবারহুডে আছি, কিন্তু আমারও প্রতিনিয়ত মনে হচ্ছে আমি পালিয়ে যাই, হ্যাঁ, কোথায় যেন পালিয়ে যাই। আচ্ছা, তো ওই জায়গাটাতে আপনার কাছে স্থপতিদের, ঢাকা শহরে বিশেষ করে বলবো, স্থপতিদের রোলটা আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা কি আসলে সবার কাছে পৌঁছাতে পারছি? না, এটা তো একটা সিরিয়াস ইস্যু। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, পার্সোনালি আমি পালাবো না, কারণ আমি যুদ্ধ করতে ভালোবাসি। এটাই হচ্ছে বেঁচে থাকার একটা সবচেয়ে বড় সম্পদ আর কি, সৌন্দর্য, যে আপনি স্ট্রাগল করেন মঙ্গলের জন্য। তো আপনি জীবনে মঙ্গলের স্ট্রাগল করা জিনিসই পাননি খুঁজে, আপনি তাহলে মনে হবে যে কি যেন মিস করেছেন। আমি পালানোর লোক নই ওই অর্থে। বাট আর্কিটেক্টের পড়াশোনাটাই হচ্ছে এত ভয়ঙ্করভাবে, আমি মনে করি এটা ইন্টেলেকচুয়াল কারাপশন হয়েছে এক ধরনের। হ্যাঁ, আপনাকে শেখানোই হয়নি যে আপনার আসলে রোল কি। যারা শিখাচ্ছেন তারাও হয়তো জানেন না যে আর্কিটেকচারের রোল কি। আপনি পৃথিবীর ইতিহাসে সমস্ত গর্বের জায়গাগুলো দেখেন, আপনি আজকে গ্রিসকে বলছেন পৃথিবীর একটা সভ্যতার জায়গা, রোমানদেরকে আপনি তুলে ধরছেন সভ্যতার জায়গা, ইউরোপ আজকে গর্ব করছে যেসব কারণে। ইভেন নতুন দেশ মানে যেগুলো, মানে নিউ ইয়র্ক সিটিকেও আপনি আলোচনায় আসেন, একটা মারাত্মক শহর যার মধ্যে লট অফ অ্যাক্টিভিস্ট রয়েছে, আপনার মানে ইটস রিয়েলি হাই কোয়ালিটি, যার মধ্যে অনেক সংঘাত থাকতে পারে, সৌন্দর্য থাকতে পারে, ক্যাপিটাল থাকতে পারে,
মানবতাহীনতা, মানবতা নানান কিছুর সমন্বয়ে কিন্তু আজকে কিন্তু কিন্তু এখানে দেখেন ঘুরে ঘুরে সব জায়গায় একটা কমন জিনিস রয়েছে, স্থাপত্যের ইন্টেন্সিটি অফ আর্কিটেকচার ইজ রিয়েলি হাই। গ্রিসকে আপনি যদি আর্কিটেকচার বাদ দেন তাদের, তাহলে আর গ্রিসকে আপনি খুঁজে পাবেন। রোমান শহরে যদি আপনি সব কিছু বাদ দেন ওদের, আপনার ফোরাম ইত্যাদিতে যা আছে আপনি আর রোমান কিছু খুঁজে পাবেন না, নিউ ইয়র্কেও খুঁজে পাবেন না আপনি। তো কাজে স্থাপত্য ছিল সবসময় পলিটিক্সের একটা পার্ট, রাজত্বের একটা পার্ট। দিল্লিকে যদি আপনি গ্রেড ধরেন, আপনি স্থাপত্যগুলো বাদ দেন ওখান থেকে, দিল্লিকে আপনি খুঁজে পাবেন না আলোচনার মধ্যে। সেটা কি ঢাকার ক্ষেত্রেও প্রযোজ্য? অফকোর্স প্রযোজ্য। আমরা মনে করেছি যে গরিব থাকা মানে হচ্ছে সৌন্দর্য। আমরা মনে করছি গরিব থাকলে বেহেশতে আগে যাওয়া যাবে, ঠিক আছে। গরিব হচ্ছে কি এক ধরনের সিম্প্যাথির জায়গা, আমাদের শেখানো হয়েছে। যে কলকাতাতেও এই ধরনের একটা অ্যাটিচিউড কিন্তু ছিল আপনার, লেখকরা গরিব হবেন, শিল্পীরা গরিব হয়ে ঘুরে বেড়াবেন। হ্যাঁ, এখনও আমরা মনে করি যে আর্কিটেক্টরা হচ্ছে গিয়ে কতগুলো বাড়ি ডিজাইন করবেন বড় লোকদের, হ্যাঁ, বড় লোকদের সেবা দাস হয়ে থাকবেন। আসলে তো এভাবে আর্কিটেকচারের রোলই ছিল না কোনোদিন, পৃথিবীর ইতিহাসে কোথাও ছিল না আপনার। যদিও আর্কিটেকচার করতে গেলে ফিন্যান্স লাগে, আপনি বিনা পয়সাতে স্থাপত্য করতে পারবেন না। এখন আপনি যদি বলেন আপনি কবিতা লিখবেন, তাহলে তো আপনার একটা 5 টাকা দামের কলম আর একটা কাগজ, 10 টাকা দামের, 10 টাকার মধ্যে কিন্তু আপনি বিশ্বের শ্রেষ্ঠ কবিতাটা লিখতে পারেন। মিডিয়াটাই এরকম, একজন মানুষের জ্ঞানী কবির চিন্তা উনি সমন্বিত করতে পারেন। কিন্তু আপনি ফটোগ্রাফার হন, আপনি মনে করেন আপনি ওই 10 টাকায় দিয়ে একটা দুর্দান্ত ফটোগ্রাফি করবেন, আপনি পারবেন না। আপনার একটা দারুণ ক্যামেরা লাগবে, আপনার ওটাকে কাজটা প্রিন্ট করার জন্য আপনার খরচ আছে কিছু, তাই না? একইভাবে ফিল্ম মেকিং যারা করেন, তারা যদি বলেন না আমি তো 10 টাকা দিয়ে একটা কবিতা লেখার মতো একটা ফিল্ম বানিয়ে ফেলবো, উনি পারবেন না। মিডিয়াটাই ওরকম যে ওনার অনেক আয়োজন করতে, যেমন আজকে কোনো অনেক আয়োজন আপনি করেছেন না ফিল্মের শ্যুট করার জন্য, এটা একটা কস্ট আছে না, আপনি পারবেন সেরকম 10 টাকা একটা কলম দিয়ে লিখে ফেলেন। আর্কিটেকচার ওরকম একটা মিডিয়া আসলে যাতে ইনভেস্টমেন্ট হয়, কিন্তু ইনভেস্টমেন্টটা হওয়ার পরে দিল্লিতে আপনি যখন দেখেন পাবলিক প্লেসগুলো, এগুলো তো বানিয়েছে রাষ্ট্র, বানিয়েছে কোনো একজন শাসক বানিয়েছেন, আপনার গ্রিসে বানিয়েছেন, ইউরোপে বানিয়েছেন, কিন্তু পাবলিক সেটা ব্যবহার করে। পাবলিক কিন্তু আর্কিটেক্টকে হায়ার করেনি, তাই না? কিন্তু আর্কিটেকচারের রোল কি ছিল? শহরটাকে সাজানো এমনভাবে যে প্রত্যেকটা মানুষ শহরের নানানভাবে স্থাপত্য দিয়ে অনুপ্রাণিত হবেন, তাদের রোজকার যে পাওনা এগুলো বুঝে পাবেন, তাদের রাগ হলে উনি লেকের পাড়ে বসবেন পানিতে পা ডুবিয়ে, তাই না? চীনাবাদাম খাবেন অথবা হাঁটবেন, গাছের নিচে বসবেন। এগুলো কে করে দিবে আপনাকে? কার কাজ এগুলি? এগুলো তো স্থপতির কাজ, স্থাপত্যের কাজ। সুতরাং আমরা বুঝতেই পারিনি যে স্থপতির কাজ কি। আমরা মনে করি আমি যখন বাড়ি বানাবো তখন ওনাকে ডাকবো, না হলে তো ওনার কোনো কাজ নেই। তাহলে এটা শিক্ষার সমস্যা, এবং সেখানে যারা স্থাপত্য পড়ান তাদেরও সমস্যা, তারা কোনোদিন বলতেই পারেননি যে কি কাজ স্থপতিদের। তা আমি মনে করি এটা অন্য লোকের যত না সমস্যা, তার চেয়ে সমস্যা স্থপতিদের এবং শিক্ষার সমস্যা স্থাপত্যের। হ্যাঁ, আপনি যেটা মাত্র বললেন যে আসলে সমস্যাটা আমাদের স্থপতিদের তো অবশ্যই, এবং আমরা যেভাবে আসলে ট্রেন্ড হয়েছি এই ডিসিপ্লিনে, সেটা আমাদের যে ধরনের একটা মনস্তত্ত্ব তৈরি করেছে, মূল সমস্যাটা আসলে ওখানে একটা প্রধান সমস্যা। আপনার আরেকটা টক দেখছিলাম বিটিআই এ, আপনি যে আলোচনাটা করেছেন, এবং সেখানে আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে স্থাপত্য হচ্ছে একটা ভাষা। আমি যে ভাষায়, যেরকম বাংলা ভাষা, ইংরেজি ভাষায় আমি নভেল লিখি, কবিতা লিখি, স্থাপত্যেরও একটা ভাষা আছে। আমি যখন একটা সলিড ওয়াল দিই, উঁচু সলিড ওয়াল জেলখানার মতো, ওটা যে মেসেজটা দেয় সোসাইটিকে, আমি যখন একটা ট্রান্সপারেন্ট বাউন্ডারি ওয়াল দিই, সেটা অন্যরকম একটা মেসেজ দেয়। ওটা শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছিল যে স্থাপত্য যদি একটা ভাষা হয়, বা স্থাপত্যের এরকম বিভিন্ন উপাদান, কম্পোনেন্ট যদি শব্দগুলো হয়, তাহলে সেই ভাষা দিয়ে আসলে আমি যদি নগরের পরিসরে বলি, তাহলে কি আমরা আসলে একটা সুন্দর কবিতা তৈরি করতে পেরেছি? না, আমরা তো ফেল মেরেছি, এটা তো এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আমার কাছে মনে হয় যে
আসলে যে স্থাপনাগুলো, হ্যাঁ আমাদের কিন্তু স্থাপত্যে আমাদের অনেক অ্যাচিভমেন্টস, হ্যাঁ অ্যাওয়ার্ডস, হ্যাঁ অ্যাচিভমেন্টস অনেক, ইন্ডিভিজুয়াল স্থাপনা আমি যদি বলি, হ্যাঁ আর্কিটেকচার যদি বলি, কিন্তু যখন আমি শহরকে একটা ক্যানভাসের মতো করে দেখি, হুম তখন মনে হয় কি ওই স্থাপনাগুলো কতগুলো বিচ্ছিন্ন শব্দ বা পংক্তির মতো হুম বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, হুম এবং পুরোটা মিলে আসলে একটা কবিতা তৈরি হচ্ছে না। এবং হ্যাঁ সেগুলোর সাথে আসলে শহরে যে প্রান্তিক মানুষ, মানে হুম 80% মানুষই তো আসলে প্রান্তিক মানুষ, তাদের কাছাকাছি আসলে কোনো সম্পর্ক নেই। না মানে না এই জায়গাটা নিয়ে মানে আপনার আপনার কি মনে হয়? এটা একটা সিরিয়াস ইস্যু আসলে, হ্যাঁ, কারণ আহ, বিক্ষিপ্তভাবে স্থাপত্য দাঁড়িয়ে থাকে, ভালো অ্যাওয়ার্ড পাচ্ছে, এটা ল্যাটারালি যদি দেখেন এটা আরো ভয়ঙ্কর আসলে। তার মানে হচ্ছে একটা জায়গা এতটাই অগোছালো, হুম, এতটাই অমানবিক, জি, যেখানে আপনি একটা ছোট্ট একটা মানবিক কাজ যদি করেন, এটা হ্যাঁ, অত কন্টেক্সচুয়াল না হলেও জাস্ট ইমিডিয়েট কন্টেক্সটকে হয়তো সে কিছুটা স্বস্তিদায়ক বলতে হুম, পারি আমরা, হুম, তাই না? এটা হুম, সোলাসের মতো, একটা ট্যাবলেট খেলেন মাথা ব্যথা চলে গেল, রাইট, প্রতিদিন একটা ট্যাবলেট খান মাথা ব্যথা চলে যায়, ওরকম একটা একটা যদি সাময়িক আপনার জিনিস করেন, সেটা হঠাৎ চোখে পড়ে, দারুণ লাগছে তো, দারুণ লাগছে, কারণ পুরো এলাকাটাই তো গোলমেলে। রাইট, তো মানে কাজে পুরো ওই স্থাপত্য ক্যানভাসটাতেই ঝামেলা আছে। ঝামেলা আছে, তো কাজে ওই ওই প্রেক্ষাপটে দেখলে হয়তো এই স্থাপত্যটাকে দারুণ লাগতে পারে, এবং হুম, সেজন্য আপনি অ্যাওয়ার্ডও পেতে পারেন হয়তো বা, হ্যাঁ, আমরা হয়তো পেয়েছি সেই কারণেই অ্যাওয়ার্ড, কে জানে। কিন্তু সামগ্রিকভাবে যখন একটা জিনিস ঠিকঠাক হয়, হুম, তখন এটা আরও একটা স্তরে উন্নতি করতে গিয়ে যেই ধরনের পরিশ্রম করতে হয়, তখন আচ্ছা, অ্যাওয়ার্ড পাওয়াটা কঠিন হতে পারে। তো এটা হয়তো একদিক থেকে পজিটিভ মনে হলো, কিন্তু হুম, ওইটা একটা ল্যাটারালি চিন্তা করলে কিন্তু এটা একটা নেগেটিভ দিকও রাইট, আছে, যে শহরটা আমরা গোছাতে পারিনি। গোছাতে না পারার অনেকগুলো তো প্রধান কারণ হচ্ছে যে মাইন্ড সেট আপ। হুম, শুধু আর্কিটেক্টদের মাইন্ড সেট আপ না, আপনার একটা জনসাধারণের মধ্যে ওরা কোনোদিন ভাবে না, ওরা মনে করে আর্কিটেকচার কেন, আমার তো দরকার নেই, আমি তো গরিব মানুষ। রাইট, এই যে তার রাইট, হুম, হুম, হ্যাঁ, যে আমার স্থাপত্য দরকার, এই জন্য তো আমি কেন পয়সা দিয়ে স্থপতিকে ডাকবো? এক্স্যাক্টলি, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কি আমার শহরকে গুছিয়ে দিবে, এবং সেজন্য স্থপতি, আরবান প্ল্যানার, আরবান ডিজাইনার যাদেরকে লাগবে তাদেরকে তারা ডেকে আমার কাজটা করে দিবে। সে রাইট সম্পর্কে যেন আমরা অনেক রাইট জানি না আমাদের, তাই না? ওরকম ওই হ্যাঁ, রাইটটাও জনগণ জানে না এক্স্যাক্টলি, আপনার। আরেকটা জিনিস হচ্ছে স্থপতিদের আপনার ওই যে একসঙ্গে যে একটা কিছু না করে, একসঙ্গে না কাজ করলে যে কোনোদিন কিছু হয় না, একটা হুম, স্থাপত্য দিয়ে আপনি একটা দেশ, একটা শহরকে সমাধান করতে পারবেন না আসলে। এটা একটা একটা ফিল্ম মেকার, যেন আপনার ও একজন মানে ফিল্ম মেকার, উনি কি করবেন? উনি তো 100 লোককে ডাকবেন যে ভাই আপনি হ্যাঁ, সিনেমাটোগ্রাফার, আপনি আসেন, উনি ভালো, উনাকে নিলাম। হুম, একজন মানে ড্রেস ইত্যাদি হুম, ইত্যাদি, এমনকি ট্রলি বয় পর্যন্ত আপনার উনি ডাকেন, যে এই 100 লোক যদি একসাথে হয়, হুম, উনি তাদেরকে সমন্বয় করেন। হুম, আপনি দেখেছেন কখন এই শহরে সমন্বয় করার জন্য একটা দল আছে, একটা মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ ফিজিক্যাল প্ল্যানিং, মিনিস্ট্রি অফ আরবান আরবান প্ল্যানিং, না, বলতে একদম ফিজিক্যাল আরবান প্ল্যানিং। তার জন্য ওখানে অনেক লোক আছে যারা নাকি অভিজ্ঞ, এই কাজই অভিজ্ঞ। হুম, আপনি এরকম কোনো সমন্বয় কিছুই পাবেন না। না, তো নেই, সময়হীন একটা শহর, এই শহরের সবচেয়ে পাওয়ার কি এটাও আমি জানি না। আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে পানি, কিন্তু পানিকে আমরা মনে করি আমাদের শত্রু। শত্রু, এটার পিছনে যুদ্ধ লাগিয়েছি, পানিকে তাড়াতে হবে শহর থেকে, অসংখ্য শহর রাস্তা বানাতে হবে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাতে হবে, করতে করতে পানি আমাদের, কিন্তু পানি বুড়িগঙ্গাকে ব্যাকইয়ার্ডে ফেলতে হবে। পরগঙ্গা পচিয়ে ফেলেছি। তো অথচ এইটাই ছিল আপনার সম্পদ শহরের, আপনি বুঝতে পারেননি। আপনি বুঝতে পারেননি যে এই শহরের জনসংখ্যা হচ্ছে এই শহরের সম্পদ। আমি হুম, এটা একটা একটা করে এক্সপ্লেইন করতে পারি প্রত্যেকটা জিনিস আপনার, হ্যাঁ, আমি জানি না আপনার নেক্সট প্রশ্ন কী আছে, বাট আমরা বুঝিনি আমাদের স্ট্রেংথ, আমরা বুঝিনি আমাদের দুর্বলতা, আমাদের শিক্ষায় ঘাটতি রয়েছে, আমাদের মাইন্ড সেট আপ কমপ্লিটলি রং জায়গায় চলে গেছে, আমাদের পলিটিক্স বুঝতেই পারেনি যে পলিটিক্সের সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল আসলে স্পেস মেকিং। স্পেস, স্পেস বানাতে পারলেই কিন্তু ওই পলিটিশিয়ানরা রুল করতে পারতেন। ওদের কাছে সবচেয়ে অবজ্ঞার জিনিস হচ্ছে কি স্পেস, স্পেস, অথচ তারা স্পেসে রাজত্ব করে, স্পেসে বসেই তারা কিন্তু পলিটিক্স করে। এক্স্যাক্টলি, তো এই এক্স্যাক্টলি। ধরনের অদ্ভুত ঘটনাগুলো যখন একসঙ্গে হয়, তখন একটা চরম দুর্গতি ছাড়া আর কিছুই হবে না, এটা নিশ্চিত। আপনি যে মাত্র বললেন যে আমাদের একটা বড় স্ট্রেংথ ছিল
মানে হ্যাঁ ঢাকা যখন মুঘল শহর ছিল হুম তখন আমাদের যে এই যে গার্ডেন, মানে হ্যাঁ গার্ডেনের মধ্যে থাকা, হ্যাঁ হ্যাঁ, শাহবাগ, হ্যাঁ হ্যাঁ, লালবাগ লালবাগ, হ্যাঁ, মানে বাগ মানে হচ্ছে বাগান, হ্যাঁ হ্যাঁ। সুতরাং পরবর্তীতে আমরা যখন ওয়েস্টার্ন প্ল্যানিং থিওরিতে দেখি যে গার্ডেন সিটি, হ্যাঁ, হ্যাঁ ইবনেজার হাওয়ার্ডের, ইবন হাওয়ার্ড হ্যাঁ, মানে আমার কাছে আসলে ওটা ওই মুঘল সময়কার যে বাগ, হ্যাঁ, ওটা থেকে খুব ভিন্ন কিছু আমার কাছে মনে হয় না। এবং আমি মাসুদ ইসলাম স্যারের ইন্টারভিউতেও পড়ছিলাম যে স্যারও ঠিক ওই কথাটাই বলছেন যে আমাদের বসবাসের হুম তরিকাটাই ছিল হচ্ছে প্রকৃতির মাঝে বসবাস করা। হ্যাঁ অল্প দূরে দূরে কিছু 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 করে সেটেলমেন্ট, হ্যাঁ সেটা হয়তো ডেনসিটির কারণে একটু বড় হতে পারে, হুম উপরের দিকে যেতে পারে, অনেক হুম কিছুই হতে পারে, কিন্তু ওই যে প্রকৃতির সাথে বিচ্যুতি, হুম এটা কখনোই কালচারালি না আমাদের এখানে ছিল না, হিস্টোরিক্যালি আমাদের এখানে ছিল না। হ্যাঁ এই জায়গাটাতে আপনি আপনার একদম স্থাপত্য চর্চা শুরু থেকে আপনি হ্যাঁ প্রকৃতির কথা বলে আসছেন, হ্যাঁ এবং একাডেমিক মহলে আপনি গ্রিন আর্কিটেক্ট নামে পরিচিত। হ্যাঁ, আম, এবং এটার কথা আপনি বারবার বলছেন, জি বারবার বলছেন, এবং হ্যাঁ আপনি একটা ছোট পরিসরে কাজ করলেও আপনি সেখানে এই প্রকৃতির সাথে যে স্থাপত্যের মেলবন্ধন, হুম মানুষের জীবনযাত্রার যে সম্পর্ক, এটা নিয়ে আপনি কথা বলে গেছেন। কিন্তু এগুলো যখন আমি শুনি হুম তখন আমার কাছে মনে হয় যে এই যে আমাদের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মচারীদের যে ছোট ছোট আহ, কবুতরের খুপড়ির মতো যে বাড়িগুলো, হুম যেখানে আসলে একটা নামকাওয়াস্তে একটা বারান্দা দেয়া হয়, হুম ছোট্ট একটা বারান্দা, ওদের পরিবার এত বড় যে ওই বারান্দায় দাঁড়িয়ে ওর ফুল পাখি দেখার মতো সুযোগ না থাকে না, ওটাকেও ঘিরে এক বাড়িরই একটা চতুর্থ হুম মেম্বার বা পঞ্চম মেম্বারের একটা থাকার জায়গা করতে হয়। হুম হুম। তো এই যে আসলে প্রকৃতিকে আমরা যেটুকুই স্থাপত্যের মাধ্যমে নিয়ে আসছি, হুম এটাও কি আসলে খুব উচ্চবিত্তের বিলাসদ্রব্যে পরিণত হচ্ছে না? না মানে আমাকে আপনি আসলে করাইলে বা এই যে আমি বললাম হ্যাঁ তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসন, বা আমাদের এখন অনেক সাশ্রয়ী আবাসনের নামে অনেক এরকম আরো বস্তি, হাই রাইজ বস্তি তৈরি হচ্ছে, না সেখানে এই কি আসলে এটা সম্ভব এই না না এটা প্রকৃতির আমি সাথে বলি, সম্পর্ক? এটা আপনি আমাকে বললেন একটা গ্রিন আর্কিটেক্ট, এই শব্দটা আমি কখনো ব্যবহার করি না নিজের, হুম, আমার কাছে খুবই অদ্ভুত লাগে। জি, কিন্তু যেটা মেইন হচ্ছে গিয়ে এসবই হচ্ছে আমাদের ব্যর্থতার চিহ্ন আসলে। হুম, মানে কতটা অসহায় হলে আমি শুধুমাত্র আমার স্থাপত্যের মধ্যে দিয়ে যতটা পারি করার চেষ্টা করি, এটা হচ্ছে এক ধরনের ফ্রাস্ট্রেশনের এক্সপ্রেশন আর কি। হ্যাঁ জি, আমার তো করার কথা আসলে সবার সাথে মিলে হুম, এক জোট বেঁধে এই শহরে ওই কাজগুলো করা, হুম, তাই না? শহরে রাইট, আপনার পানির প্রবাহটা ঠিক আছে, আমি নৌকা নিয়ে যাচ্ছি, আমি গাড়ি নিয়ে হুম, যাচ্ছি, আমি গাছ লাগাতে পারি, 6টা ঋতু যেই দেশে রয়েছে আপনার। হুম, আপনি টোকিওতে দেখেন না, টোকিওতে তো বাংলাদেশে ঢাকার থেকে বেশি লোক থাকে। এক্স্যাক্টলি, টোকিও তো মানে এমন না যে, কিন্তু টোকিওতে একটা ময়লা খুঁজতে হলে আপনাকে বোধহয় বছর বছর অপেক্ষা করতে হবে কোথায় একটা ময়লা পড়ে আছে দেখার ময়লা জন্য, পড়ে খুঁজতে আছে, হবে রাইট, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনার। তো ওইখানে তো প্রত্যেকটা বাসার ছোট ছোট প্রবেশ পথে আপনার পাটা ধোয়ার জন্য একটা ছোট্ট পানির আধার, এত গোছানো একটা ফুলের কত কিছু তো অভাব নেই। আর টোকিওতে কিন্তু আপনি গোসল করতে গেলে আপনি দেখবেন অনেক বাসায় ছোট্ট একটা টাব আছে, আপনাকে এইভাবে বসতে হয় টাবের ভিতরে। তো ওটা তো এমন না যে ওরা অনেক লাক্সারি লাইফ লিড করে, কিন্তু রাইট, ওর মধ্যেই শিল্পকলা খুঁজে পেয়েছে না জাপান, আপনার টোকিও জাপান যাই বলে না কেন, হুম, সর্বোচ্চ শিল্প সত্তা জি, সবচেয়ে ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু অর্জন করা যায়। হুম, এটা জাপানে গেলে আপনি টের পাবেন। হ্যাঁ, তার মানে ওই কথা ভুল যে আমাদের জায়গা ছোট, লোক বেশি, তাই আমরা শিল্পকলায় থাকতে পারবো না। থাকতে পারবো না, আমাদের টাকা কম, তাই টাকা কম ছাড়াও কিন্তু বহু দেশ আছে আপনার খুব কম খরচে জিনিসপত্র হুম, করে আপনার গুছিয়ে ফেলে জি, জিনিসপত্র। তো আমি বলবো যে এটা আমাদের সকলের ব্যর্থতা আসলে, যে আজকে শহরটা যেখানে এসে দাঁড়িয়েছে হুম, জাস্ট জ্ঞানের অভাবে। মানে আমি বলি আপনাকে, ধরেন আপনার ব্যাংকে এক মানে 100 কোটি টাকা রাখা আছে, আপনার বাপদাদা সূত্রে হ্যাঁ, আপনি পেয়েছেন, জি, হ্যাঁ, কিন্তু আপনি এতটাই অশিক্ষিত যে আপনি সিগনেচার করতে পারেন না একটা চেক বই, হুম, এবং আপনাকে কেউ বলেনই কোনো দিন যে তোমার যে এত টাকা রাখা আছে, ব্যাংকে গেলে একটা সই করতে পারলে তুমি টাকাটা তুলতে পারবে। রাইট, কিন্তু আপনি কোনোদিন শেখেননি যে সই করতে হয় যে। হুম, ব্যাংকে গেলে ব্যাংক বলে না আমি আপনাকে টাকা দিতে পারবো না, এবং হুম, আপনি গরিব হয়ে মারা গেলেন, হুম,
কেন? কারণ আপনি সই করতে পারেন না। রাইট। তো আপনার পানি রয়েছে এত পরিমাণে, যেই পানি আপনাকে জীবন বাঁচায়, যেই পানি দিয়ে সারা পৃথিবী হাহাকার করছে পানির জন্য, হুম। সেই পানি আপনার রয়েছে, টনে টনে পানি রয়েছে, কিন্তু আপনি এই কিভাবে পানির কারণেই ব্যবহার মারা করতে যাচ্ছেন হবে না, আমি আপনি জানি জানি না ব্যবহার করতে, এবং কেউ আমাকে বলছেও না যে কিভাবে ব্যবহার করতে পারি সেটা। এবং আমি সেই কারণে মরছি। হুম। পানি যখন থাকে না তখন মরি, হুম। যখন যখন পানি আসে, থাকে যে এখন তখন প্রতিদিন পত্রিকায় দেখবেন ডেঙ্গুর জন্য আজকে এত Right. মারা গেছে, কালকে আরো বাড়ছে, আরো বাড়বে। এখন যেহেতু বৃষ্টি কমছে, ডেঙ্গু বাড়বে, বিকজ ওই পানি জমে থাকবে, ডেঙ্গু হবে। এবং পেটে পেটে যে পানিবাহিত রোগ বাচ্চাদের হয়, বাংলাদেশে জানেন তো সবচেয়ে বেশি বাচ্চাদের এই রোগ হয়, পানিবাহিত। পানিবাহিত রোগ হয়। হুম। তো এই পানি আপনাকে খুন করছে, হুম। সবচেয়ে সুন্দর যে পানিটা, হুম। বিকজ আমি জানি না ওকে হ্যান্ডেল কিভাবে করতে হয়, কেউ বলতেও পারছে না আমাকে এটা। তো আমি তো সেই মানুষটা যে অশিক্ষিত এই পর্যায়ে, হুম। যে 100,000 কোটি টাকা থাকলো আমি না খেয়েই মারা যাব, এই হচ্ছে আমাদের অবস্থা। তারপরেও মানে আপনি যেভাবে আপনি বলছেন যে হ্যাঁ আমি স্বল্প পরিসরে করছি, কিন্তু যেটুকু করছেন সেটুকু অনেক। কারণ মোটেও না, আহ, মোটেও না, মানে ট্রাস্ট মি, এটা আপনি বিশ্বাস করেন, মানে আমি তো বিশ্বাস করি এটা। হ্যাঁ। এটা হচ্ছে আমি জাস্ট আমার জীবনটা বাঁচাতে হবে, উইথ লট অফ গিল্টি ফিলিংসের মধ্যে দিয়ে কতটা বাঁচবো, আর একটু কম গিল্টি ফিলিংসের মধ্যে দিয়ে কিভাবে বাঁচা যায়, সেই স্ট্রাগলের মধ্যেই লিপ্ত আছি আসলে। আমাকে যদি বলা হতো এই শহরের সবাই মিলে আমরা সোশিওলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট, হাইড্রোলজিস্ট সবাই মিলে এক হচ্ছি, আমরা জি। একটা মিনিস্ট্রি তৈরি হয়েছে, জি। পলিটিশিয়ানরা বুঝতে পেরেছেন যে এটা ছাড়া তো উপায় নেই, আমি লাফিয়ে পড়ে চলে যাব সব ছেড়ে। কিন্তু আমি করব কি? আমি তো জোর করে করতে পারছি না, আমাকে তো ঢুকতেই দেবে না আসলে ওইভাবে। তো কাজে এটা আমার বলার কি, আপনি যতই বলেন না কেন, আমি এটা স্বীকার করব না যে আমি কিছু করছি আসলে। আমি জাস্ট আমার জীবনটা পার করার চেষ্টা করছি, ওই চরম গিল্টি ফিলিংসের মধ্যে না থেকে কম গিল্ট ফিলিং কম গিল্টি ফিলিংস। দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু তারপরেও বলতে হবে যে আপনি যে রসুলপুর পার্কের যে কাজটা করেছেন, এটা কিন্তু মানে প্রথমত এই ধরনের কাজ করার সুযোগ খুব একটা স্থপতিদের হয় না। আম, কিন্তু ওই সময়টাতে যে পার্কগুলোর কাজ হয়েছে এবং তার মধ্যে বেশ কিছু পার্কের কাজ আপনি করেছেন, এবং বিশেষ করে এই পার্কটা, কারণ এটা এমন একটা নেইবারহুডের মধ্যে ছিল পুরানো ঢাকার, ওখানে আপনি কাজ করেছেন এবং আপনি যে প্রসেসে কাজ করেছেন কমিউনিটিকে এঙ্গেজ করে, মানে এটাই আসলে প্ল্যানিং বলেন, আরবান ডিজাইন বলেন, এখন গ্লোবাল প্র্যাকটিসে যেটা বলা হচ্ছে, এটাই আসলে হওয়া উচিত। কমিউনিটির ভয়েস থাকবে, কমিউনিটির এজেন্সি থাকবে, এবং আপনি যেটা বলছেন যে সবাইকে নিয়ে আসলে আমি এই শহরের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারি, তার অন্ততপক্ষে একটা ছোট এক্সাম্পল হলেও আপনি সেট করতে পেরেছেন। মানে সেই অর্থে আমি আসলে বলবো যে রসুলপুর পার্ক ইজ এ ভেরি গুড এক্সাম্পল ফর আস এট লিস্ট। মানে আমরা যারা আরবান ডিজাইন পড়াই, আমরা কিন্তু লোকালি খুব ভালো এক্সাম্পল পাই না। না, কিন্তু তারপর ধরেন কত, এটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা আসলে। আপনি কখনো দেখেছেন এই যে রসুলবাগ, ডেফিনেটলি আমার জীবনে এটা একটা লার্নিং, যে আমি অনেক দেশে কিন্তু ইতিমধ্যেই এই ধরনের লেকচার আমাকে করতে হয়েছে, যে এই রসুলবাগটা কিভাবে পসিবল হলো। কেন এটা একটা তো করিনি, করেছি অনেকগুলা, কিন্তু অনেকগুলা থেকে এটা অনেক কম্প্রিহেন্সিভ ছিল আপনার, আর কমপ্লিকেটেডও ছিল। তো পুরো প্রসেসটা কিন্তু যে সামনে যা দেখেন ওটা তো অতি সাধারণ, একটা খোলা মাঠ, কিছু গাছ, একটা পুরনো বাড়ি ছিল, ওদের পলিটিশিয়ানরা দখল করেছিল, আওয়ামী লীগের লোকজন, তাদেরকে ওখান থেকে বের করতে পেরেছি স্ট্রাগল করে, এবং সেখানে একটা কমিউনিটি স্পেস, আপনার লাইব্রেরি, জিমনেশিয়াম, মহিলাদের ক্লাব, উইকেন্ড স্কুল ইত্যাদি ইত্যাদি এটা হয়েছে আপনার। কিন্তু এই শহরের কোনো মানুষ, ইভেন স্থপতিরা পর্যন্ত আজ পর্যন্ত আমার কাছে জানতে চায়নি যে এইটার পিছনে গল্পটা কি, এটা হলোটা কি করে। যেখানে ওখানে মানুষ খুন হয়েছে গুলি করে, যেখানে ড্রাগ সেল করতে বলে মহিলার মাথায় বল লেগে মারা গেছে একটা গন্ডগোল হয়ে, এরকম একটা কমপ্লিকেটেড জায়গায় কাজটা হলো কি করে, এটা কেউ জানে না, কেউ জানে না এদেশের কারো ইন্টারেস্ট নাই। ওদের ইন্টারেস্ট হচ্ছে যে হঠাৎ আগুন লেগে গেল, দুটা মানুষ গিয়ে নিজের হাত পুড়িয়ে দিয়ে হিরোইজম হয়ে গেল, এবং সে আগুনটার কিছুটা নেভালো, পরের দিন তার পত্রিকায় ছবি উঠলো, গন্ডগোল লেগেছে, মারামারি হচ্ছে, কে মারা গেছে, এই ধরনের হিসাবপত্র নিয়ে আমরা ব্যস্ত থাকি। আপনি একটা ভালো কাজ করবেন, ওটা নিয়ে কারো আগ্রহ নেই, ওটা হলো কি করে জানার কোনো আগ্রহ নেই। আমি পুরোটা করেছি, আমি বলি আর্ট অফ নেগোসিয়েশন, ইট ওয়াজ এ গ্রেট পলিটিক্স।
উইদাউট পলিটিক্স আর্কিটেকচার ইজ জিরো। শহর আপনি নির্মাণ করতে পারবেন না পলিটিক্স Exactly. না বুঝলে। সবচেয়ে ভালো হতো মেয়র হতে পারলে, আর্কিটেক্টরা মেয়র হয়ে যায়, প্ল্যানাররা মেয়র হয়ে যায়, হুম আরবান প্ল্যানাররা আরবান ডিজাইনাররা মেয়র হয়। এটা হয়তো হেল্প করতে পারে অনেক সময়, আমাদের কিন্তু কিন্তু আমাদের পড়ানো হয় যে আপনি পলিটিক্স থেকে দূরে থাকবেন, মানে এমন ভাবে ট্রেন করা হয়। এক্সাম্পলও আছে, ধরুন ব্রাজিলের কুরিতিবায় জিমি লার্নার ছিলেন এক্স্যাক্টলি, হ্যাঁ, মেয়র, রাইট? এক্স্যাক্টলি, এবং উনি মেয়র হওয়ার কারণে এবং উনি স্থপতি ছিলেন দেখেই কিন্তু কুরিতিবা একটা এক্সাম্পলারি একটা example. শহর হয়ে মানে পরিণত হয়েছে। উই নো দ্যাট, তাই না? তো আমি কি বলবো আপনাকে, যে আমাদের পড়ানোই হয়েছে যে আপনি পলিটিশিয়ান হবেন, আপনি সফিস্টিকেটেড হবেন, আপনি স্মার্ট হবেন, হুম। হ্যাঁ, আপনি বড় লোকদের সঙ্গে থাকবেন। জি। তো সাধারণ মানুষও তাই মনে করে আর্কিটেক্টদের, যে এরা তো বড় লোকদের সঙ্গে থাকে, আমাদের সাথে তাদের সম্পর্ক নেই। অথচ এবং তারা যা করে সেটা বৈষম্য তৈরি করে, গরিবরা আরো ভাবে Right. ওরে বাপরে, বড় লোকরা কত বড় লোক, কত সুন্দর বাড়ি, আমার তো নেই, আমার তো নেই। তাই না? তো সেই জন্য রসুলবাগ ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জ। ওইখানে যা তৈরি করেছি, ওখানে 1 টাকাও লাগে না যেতে, ওখানে শত শত লোক যায়, এবং ওখানে যদি তারা মানে কোনো ভালো জায়গায়, বড় লোকদের জায়গায় যায়, যে বলে যে আমারটাও ভালো, আমারটাও কম নাকি, হুম এই যে তার মধ্যে বৈষম্য থেকে সরে যে সাম্যের জায়গাটা যে আসা শুরু করে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। এবং যে নেগোসিয়েশন ছিল, আমার তো ক্রিকেটাতে 3টা উইকেট, আমার 4টা উইকেট ছিল, যে উইকেটগুলো আমার ফেলতে হয়েছে একটা একটা করে। পলিটিশিয়ানদের সঙ্গে আমার নেগোশিয়েট করতে হয়েছে, আমাকে নেগোশিয়েট করতে হচ্ছে ব্যুরোক্র্যাটদের সঙ্গে, ওখানে আমাকে নেগোশিয়েট করতে হয়েছে আপনার লোকাল পিপলের সঙ্গে, হুম হ্যাঁ, তাদের তো বললেই তার তারা খুশি মনে চলে আসে না। আর লাস্ট বাট নট লিস্ট, আমাকে যারা নাকি কন্ট্রাক্টর ছিল, যারা নির্মাণ করবে, এরা মূলত পার্টি পিপল, পলিটিশিয়ানরা পার্টির লোককে পয়সা দেয় কি করে, তারা কন্ট্রাক্টর বানিয়ে তাকে টাকা দেয়, তারা ওখান থেকে টাকা মেরে খায়, জিনিসটা ঠিকমতো করে না। দ্যাটস দ্য হেজিমনি অফ দ্য হোল থিং। রাইট। তো ওদেরকেও আমার কিন্তু ডিল করতে হয়েছে, ওদেরকে দিয়ে কাজটা করাতে হয়েছে। সো দ্যাটস এ নেগোসিয়েশন। সো হোল থিং ওয়াজ দ্য আর্ট অফ নেগোসিয়েশন, নাথিং এলস। সেখানে আর্কিটেকচারের রোল ছিল, পিওর আর্কিটেকচার প্রবাবলি 5% or 10%, বাট হু কেয়ার্স? এই শহরে কোনো ইনস্টিটিউট কোনোদিন দেখেছেন? এই যে প্রশ্ন আপনি করেছেন, আমি বলার চেষ্টা করছি, শুনেছেন এটা জিজ্ঞেস করেছে কোথাও যে হাউ ইউ হ্যাভ ডান ইট? না। নো, দিস ইজ আওয়ার মেইন মাইন্ড সেট আপ। সো কী করে আপনি আশা করেন এই শহর ঠিক হবে? নট পসিবল। আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন, পলিটিক্স, রাইট? পলিটিক্স ছাড়া আসলে পলিটিক্স না বুঝে বা পলিটিক্সে অংশগ্রহণ না করে হ্যাঁ। আর্কিটেকচার করা সম্ভব না, না। সম্ভব না। কারণ মানে আমরা যত রাষ্ট্র দেখি, হ্যাঁ, এবং সেই সব রাষ্ট্রের আন্ডারে যত নগর আছে, হ্যাঁ। সেখানে কিন্তু মানে স্থানিক রাজনীতিটাই আসলে রাজনীতির মূল একটা উপাদান। হ্যাঁ, কারণ আমার ক্ষমতা, আধিপত্য আমি কি দিয়ে প্রকাশ করব? এক্স্যাক্টলি। হয় অফিসে আমার একটা বড় চেয়ার বা উঁচু চেয়ার থাকতে হবে, অথবা আমার একরকে একর জমি থাকতে হবে, অথবা আমার অপ্রয়োজনীয়ভাবে বড় একটা প্রাসাদ তুল্য বাড়ি থাকতে হবে, অ্যাপার্টমেন্ট থাকতে হবে। তখন আমি দেখাতে পারবো যে আমার ক্ষমতা আছে, আমার আধিপত্য আছে। হ্যাঁ, তার মানে আধিপত্য বোঝানোর জন্য সেই মেডিয়েভাল পিরিয়ডে, চার্চের পিরিয়ডেও বড় বড় চার্চ বানানো, এক্স্যাক্টলি। ইম্পেরিয়াল সমস্ত প্যালেস, হ্যাঁ, রেনেসা পিরিয়ডে ইউনিভার্সিটি, বড় বড় হ্যাঁ। জ্ঞানের আধিপত্য। হ্যাঁ। আর এখন তো হয়ে গেছে আপনার সব কর্পোরেট হাউস, কর্পোরেট বিল্ডিংস। হ্যাঁ, তো তার মানে আসলে এই স্থানিক রাজনীতি আসলে রাজনীতির একটা অনেক বড় একটা বিষয়, এবং এই স্থানিক রাজনীতির কারণেই আমাদের বস্তি দখল হয়, আমাদের জলাশয় ভরাট হয়ে Exactly. যাচ্ছে। তো তার মানে তো আসলে আমরা স্থপতিরা এই স্থানিক রাজনীতির একটা খুব বড় একটা অংশ। অ্যাবসলিউটলি। মানে এটা থেকে আমাদের কোনো আসলে ধরেন আজকে কোনো যদি মুক্তি নেই। বস্তিটা উঠে দেওয়া হয়, যে আপনার ওই যে ইয়ার বস্তিটা, এই করাইল বস্তি, করাইল বস্তিটা, করাইল ধরেন বস্তি। পলিটিক্স, পাওয়ার পলিটিক্স এসে তারা বলে একে সব দখল উঠাও, কারণ এরা তো আসলে তাদের লিগ্যাল বেসিস কিন্তু উইক Weak, অনেক, হ্যাঁ। চাইলেই তারা কিন্তু একদম। করতে পারে। করার পর কি হবে? আর্কিটেক্টরা যাবে না ওখানে কাজ করতে, হাউজিং করবে, বড় বড় কর্পোরেট অফিস করবে, Corporate office আর্কিটেক্টরা করবে। করবে না। করবে, আর্কিটেক্টরা দোষণ না আপনার, এ অবশ্যই, ধরনের কাজের দোষণ না। অবশ্যই। হ্যাঁ, তো ঠিক আছে, আপনার এখন যদি তাদেরকে ভলেন্টিয়ার রিসেটেলমেন্ট করা যায়, এই মানুষগুলোকে আপনার বেটার এনভায়রনমেন্ট দেওয়ার জন্য Right. কোনো কাজ করা যায়, সেই কাজের সাথে আর্কিটেক্টটা যুক্ত হলে পরে মনে করেন যেটা জাস্টিফাইড হয়, যে Right. ঠিক আছে সে কিন্তু সবার জন্য কাজ করছে। Exactly. কিন্তু এটা উঠিয়ে দিলে কিন্তু আর্কিটেক্ট ওই কাজটা করবে, কিন্তু এখন কিন্তু আর্কিটেক্ট ওখানে যেতে পারছে না, কারণ আর্কিটেক্ট তো পলিটিক্স করে না, তাদের তো বোঝানো হয়েছে তুমি তো পলিটিক্সে পার্ট না, হুম,
মানে And that- জমিটা ফাঁকা হলে আমি যাব। হ্যাঁ, তো আমি রসুলবাগে কিন্তু ওই পলিটিক্সটা করেছি। আমি কিন্তু হিন্দু মুসলিম কমিউনিটি ফাইটিং করছে, তার মধ্যে গিয়ে কাজ করে তাদেরকে সেটেল ডাউন করেছি। আপনার বুড়িগঙ্গার পাড়ে কালী মন্দিরের পাশে প্রজেক্ট, বড় প্রজেক্ট এটা আপনার। জি। তা আমি তো এই প্রসেসে ঢুকেছি, কারণ লে করবুজিয়ার কি করেছে, ও তো পলিটিক্স করেছে, তাই না? মডার্ন মুভমেন্ট যখন হয়েছে, ও বলেছে আইদার আর্কিটেকচার অর রেভলিউশন। কারণ গণহারে টয়লেট বানিয়েছে, কারণ ফ্যাক্টরিতে লোকজন আসছে পাগলের মতো, সামন্তবাদী প্রথা ভেঙে পড়েছে, এই যে আপনার ক্যাপিটালিজম গড়ে উঠছে, তখন এরা টাকা আয় করছে, ফ্যাক্টরি করতেছে, লোকজন হুড়মুড় করে ফ্যাক্টরিতে আসে, টয়লেট নাই, থাকার জায়গা নাই, স্কুল নাই বাচ্চাদের, তাদের তখন কি যুদ্ধ এরা তো করেছে। যদিও এই ধরনের ওই ক্যাপিটালিস্ট মুভমেন্টের একটা পার্ট ছিল করবুজিয়ারের এটা, যেটাকে হয়তো আমি সবসময় গ্রেট বলি না, কিন্তু ও যদি এই কাজটা না, ওই পলিটিক্সটা না করতো, সে পলিটিক্সের সঙ্গে মিশে ফাইট না করতো সবার সাথে, আর্টিস্টদেরকে নিয়ে, আমরা কিন্তু হাজার হাজার লোক তখন মারা যেত, লক্ষ লক্ষ লোক মারা যেত। কিন্তু সে কিন্তু তার মধ্যে অনেক কনফ্লিক্ট ছিল, কিন্তু সে যখন কাজ করেছে সে কিন্তু আবার অন্য ফিলসফিতে কাজ করেছে, এটা কনফ্লিক্টিং টু দ্য পলিটিক্স। কিন্তু মাজেদ সাহেব স্যার কিন্তু কাজ করেছেন, উনি যে পলিটিক্সে বিশ্বাস করতেন, বামপন্থী, হ্যাঁ, উনি কাজও করেছেন ওইভাবে, যে কারণে কিন্তু উনি কাজ পাননি, উনি পরে কাজ পেয়েছেন। পোস্ট 71 তো উনি কাজ করতে পারেন নাই, ঠিক আছে? তো ওনাকে কেন কাজ দেয়নি? কারণ ওনার অনেস্টি, ওনার এথিক্যাল পয়েন্ট কিন্তু স্ট্রং ছিল। উনি পলিটিক্সে যা করছেন, আর্কিটেকচার তাই করছেন, কিন্তু করবুজিয়া তা করেনি। ও পলিটিক্স যা করছে, আর্কিটেকচারে অন্য কাজ করেছে সে, উল্টো। এগুলো তো আপনারা জানেন কিনা জানি না, যেই কারণে আপনার করবুজিয়া রাইজ করেছে, তার নাম আমরা নিতে থাকি। মাজেদ সাহেবকে সারা পৃথিবীতে আর তো ওইরকম নাম নেয় না, কারণ উনি তো হারিয়ে গিয়েছেন, বিকজ কাজই তো দেয়নি ওনাকে। কারা দেয়নি? ওনার লোকরাই। তো এটা একটা পলিটিক্স না? আর উনি তো বুঝেছিলেন যে পলিটিক্স ছাড়া এই জাতির উন্নতি করা সম্ভব না, তাই না? তো আপনাকে আর কাউকে দেখেছেন পলিটিক্স করতে, আর্কিটেক্টদের? সুতরাং আপনি যতই কথা বলেন শহরের নগর নামা, এই নগর উন্নতি কিভাবে করা যাবে, probably I'll be telling continuously, you don't have any option now. You're going back, you're going to the dark. Trust me. I'm sorry, I can't give you hope. না, আপনি তো আমাকে একটু পেসিমিজমের দিকে ঠেলে দিলেন। আমি শুরু করেছিলাম যে আমি একটু এখন নিহিলিস্ট অ্যাটিটিউডে কথা শুরু করব, আপনি ওখানেই চলে আসলেন। এখন যদি একটু শহরের রিফর্ম নিয়ে কথা বলি, পোস্ট জুলাই 2024 তো আমরা অনেক রকম রিফর্ম নিয়ে কথা বলছি, কিন্তু যেটা সবচেয়ে কম শোনা যাচ্ছে, সবচেয়ে কম কথা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জীবনযাত্রার রিফর্ম, এবং জীবনযাত্রার জন্য আমাদের শহর, বা আমাদের শহর যদি নাও বলি, বসতি, সেটা শহর হোক গ্রাম হোক, সেটার রিফর্ম। তো আপনার ইন্টারভিউতে আপনার আরেকটা খুব সুন্দর কথা আপনি বলেছিলেন যে কোনো নির্মিত পরিবেশে দুটো দিক থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার বা ইউটিলিটেরিয়ান যে পার্টটা, আরেকটা হচ্ছে ইনট্যাঞ্জিবল পার্ট, অর্থাৎ যেটা আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটা অনুভব করতে হয়। এবং এই দুটো মিলিয়েই আসলে একটা মানবিক নির্মিত পরিবেশ যদি আমি বলি বা বসতি বলি, এটা করা সম্ভব বা হওয়া উচিত আসলে, এই দুটোর সমন্বয়। কিন্তু মানে আমাদের নগরের পরিসরে আমি যদি দেখি, বিশেষ করে ঢাকা শহরের পরিসরে, এই সমন্বয় তো ক্রমাগত ফেল করছে। আগে যা ছিল এখন ফেল করেই যাচ্ছে। তো এই জায়গাটাতে আসলে মানে আমরা আসলে কি করতে পারি? মানে একটা তো হচ্ছে, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি আমার কিছু করার নেই, অন্তত স্থপতির জায়গা থেকে আমার আর কিছু করার নেই, যদি আমার সেই সমন্বিত প্রচেষ্টাটা না থাকে, সবাই মিলিতভাবে, একা স্থপতিদের পক্ষে আসলে কিছু করা কারো পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আর এই একা হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি জানেন, ওই মূলত দিন শেষে আপনার শিক্ষার হার বাড়তে থাকা এবং আপনার আলোহীনতা বাড়তে থাকা। আপনি শিক্ষিত হচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনি ইগোইস্টিক হচ্ছেন। শিক্ষার উদ্দেশ্য কি? দেখবেন এদেশে প্রায়ই দেখবেন যে যিনি পিএইচডি হয়েছেন উনি তো অন্যদের মনে করেন যে উনি তো কিছুই জানেন না, ঠিক আছে? তো এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা প্রত্যেকের ইগো এমন জায়গায় চলে গেছে যে আমরা মুহূর্তের জন্য কাছে আসতে পারি না।
আমরা কিন্তু একটা দল বেঁধে কাজই করতে পারি না। আপনি ইউরোপে দেখবেন যে বহু বছর তো ছিল, এখন তো টেকনোলজি চেঞ্জ হয়েছে, তারা 100 লোকদের একটা রুমে বসে, যেহেতু তোর গরিব ছিল আজ থেকে 200 বছর আগে, 250-300 বছর আগে, তারা কিন্তু যথেষ্ট গরিব ছিল ইউরোপ। হ্যাঁ, জি আপনার ভ্যান গগ না খেয়ে টাইপের হুম হুম মারা যাচ্ছে, তাই না? এরকম না, একটা হ্যাঁ পেন্টিং বিক্রি হয় না। রাইট তো তখন কিন্তু একটা ঠান্ডা, বাইরে ঠান্ডা -20 ডিগ্রি 30 ডিগ্রি, ভিতরে কিন্তু একটা রুমে বসে একটা আগুন জ্বালিয়ে, যেহেতু ওই একটা আগুনই জ্বালাতে পারে, সবাই বসে কিন্তু বেহালা বাজাচ্ছে। ভালো বাজাচ্ছে এবং তারা এমন ম্যাস্ট্রো তৈরি হয়েছে, দেখবেন যে বিরাট বেটোফেনের মতো বা মোজার্টের মতো বা আপনার ভিভাল্ডির মতো লোকজন তৈরি হয়ে গেছে আপনার। হ্যাঁ, বিকজ তারা একসঙ্গে বহু লোক তারা বাজায়। আপনি বাজাবেন, দেখেছেন কোনদিন সে তার একতারা বাজাচ্ছে 100 লোক বোঝায় না? তার বাঙালির একটা অদ্ভুত ইমোশন আছে যেটা ইগোতে পরিণত হয়েছে। ওই ইমোশনটা হচ্ছে সে ধাম করে বাইরে চলে যায়, ধ্যাৎ তারি নাকা, ভালো লাগছে না, তোমার সঙ্গে মিলছে না, একা একা চললো, টিং 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 করে গান গাইতে গাইতে নদীর পার ধরে, কারণ টেম্পারেচার নাই -30 ডিগ্রি, গরম নাই 52 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এবং যেতে পারে সে, এবং পাহাড় পর্বত নাই। আফগানিস্তানে আপনি চাইলে হাঁটা দিলেন না, পারবেন না, আপনি ঠান্ডা। তো এই যে মানে আমার প্রেক্ষাপট, চ্যালেঞ্জেস কম রাইট হ্যাঁ, এই চ্যালেঞ্জেস কমের কারণে এটাকে আপনি একটা নেগেটিভিটিতে নিয়ে এসছেন, আপনি এটাকে অ্যাডভান্টেজ নিয়েছেন রংলি, হুম নিয়ে আপনি কি করেছেন, আপনি একাকিত্ব তৈরি করেছেন। যে একাকিত্বের কারণে, যেখানে আপনি শহরে একসঙ্গে বাস করছেন এসে, তাহলে একসঙ্গে বাস করেন না, আপনি গ্রামে সব গ্রাম বানিয়ে রাখেন। সেটা তো করলে তো আপনার যে এই যে এত ফ্যাসিলিটি পাচ্ছেন, এই যে ইন্টারনেট পাচ্ছেন, একটা শহর পাচ্ছেন, চাকরি পাচ্ছেন, ইনকাম বাড়ছে, তা শহর বানাতে হয়। হুম শহর বানাতে গেলে তো ইকোনমিক হতে হবে, তারপরে কি কনডেনসেশন করতে হবে। আপনি তো আর ছড়িয়ে ছিটিয়ে গ্রামের মতো শহর বানাতে পারবেন না, তখন ফ্যাসিলিটি তো কস্টলি হয়ে যাবে। রাইট যখন একসঙ্গে হয়েছেন, আপনিও একসঙ্গে হন, হুম আপনি তো আর একসঙ্গে হতে রাজি না, আপনি তো ইগোইস্টিক। রাইট তো ফলে হয়েছে কি, দেখবেন এখনও পলিটিক্সে দেখেন ভীষণ ইগোইস্টিক সমস্যা যাচ্ছে। কোনো জ্ঞানী লোকরা একসঙ্গে হয় না, স্থপতিরা হয় না, শিল্পীরা একসাথে হয় না, তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে। তো কোন দিন এই জাতি এক হবে? কোন দিন একসঙ্গে বসে একটা কাজ করবেন, যেই কাজটা আপনাকে শহরটা ঠিক করবে আপনার? তো এটা আমার কিন্তু কাছে মারাত্মক জায়গা, কিন্তু যতদিন এই ইগো থেকে দূরে না সরে আসবেন, শিক্ষা হচ্ছে, আলো তো হচ্ছে না। মানে এই যে কোঅর্ডিনেটেড একটা এফর্ট হ্যাঁ হ্যাঁ টু গ্রো অ্যাজ এ কমিউনিটি হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাতে আসলে একটা তো হচ্ছে শিক্ষার অভাব আপনি বললেন, আরেকটা হচ্ছে শিক্ষার অভাব নেই, ইগো আলোর অভাব। আলোর অভাব। শিক্ষা তো হচ্ছে আপনার, শিক্ষা হচ্ছে মানে কিন্তু এনলাইটমেন্ট, এনলাইটমেন্ট হচ্ছে শিক্ষা না। থেকে আমার যে এনলাইটমেন্ট আসার কথা হ্যাঁ, সেটার অভাব। আপনাকে আমি আমার একটা ইগো গল্প বলি, তো আপনি বুঝে ফেলবেন যে কেন আমি এত স্ট্রংলি এগুলো বলি। জি আমি এই সরকারের সঙ্গে কাজ করছি অনেক দিন ধরেই, এখনও এই সরকারের সঙ্গে কাজ করছি প্রাইমারি স্কুল নিয়ে। তো আই হ্যাড আ রিসার্চ, আমি যে কাজ করি আমি একটা রিসার্চ করি, আমি বিভিন্ন শহরে গিয়েছি, জি প্রাইমারি স্কুলগুলো দেখেছি কি করে তারা, সমস্যাটা কোথায়, তারা আমার কাছে সমস্যা নিয়ে এসছে। করাপশনের লেভেল প্রাইমারি স্কুলে আনবিলিভেবল। ওখানে তখনকার আমলে আওয়ামী লীগের একটা লোক মনে করেন টিচার হয়েছে, কারণ ও পলিটিক্স করে, ও হয়তো গ্র্যাজুয়েট ডিগ্রিটা আছে, ওকে টিচার বানিয়ে দিয়েছে কারণ ওকে টাকা দিতে হবে। ও কিন্তু টিচিংয়ে যায় না, ওর পলিটিক্স করে, সব কাজ করে পলিটিশিয়ানদের সাথে মিলে। ও একটা 10 ক্লাস পাস করা, এসএসসি পাস করা একটা ছেলে রেখেছে, সে ক্লাস নেয় তার পক্ষে, এবং তারে সে 5,000 টাকা দেয় বা 8,000 টাকা দেয়, এবং সে বাকি 40,000 টাকা সে নেয়, ওখান থেকে টাকা দেয়। লেভেল অফ করাপশন প্রাইমারি স্কুলে। তো আপনি কি আশা করেন ওই বাচ্চাটা কয়দিন শিখবে না, জানবে না? করাপশনে প্রাইমারি স্কুলেই প্রথম পড়াশাই হচ্ছে করাপশন। তো এই জাতিকে আপনি কিভাবে একটা করাপ্ট ছাড়া জাতি চিন্তা করেন? আপনি ইচ অ্যান্ড এভরিওয়ান, এখানে 95% লোক করাপ্ট। যে কথাগুলো বলে লোকজন আমরা সবাই করাপ্ট, জানেন? ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ করাপ্ট। তার পজিশন থেকে খেয়াল করে দেখেন, সে করা। একটা রিক্সাওয়ালা চান্স পেলে বেশি টাকা নেবে আপনার থেকে, একটা ভিক্ষুক চান্স পেলে আপনাকে মেরে টাকা নিয়ে যেত, একটা পলিটিশিয়ান সবচেয়ে বড়, সেও চান্স পেলে আপনাকে ক্ষতি করত, সে আয় করতো আপনার কাছ থেকে। এখন করাপশনের লেভেলের কথা যদি চিন্তা করি, আমরা তো আসলে একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। হ্যাঁ, এখন যুদ্ধাবস্থায় তো ধরেন লেখকদেরও বলা হয় যে কলম ছেড়ে বন্দুক ধরো, মানে ধরতে হয় কখনো কখনো। তো আমাদের নগরের যে অবস্থা, তাতে কি আপনার মনে হয় না যে
আমাদের আসলে স্থপতিদের এখন একদম পিওর আমরা যে স্থাপত্য করছি, স্থাপত্য চর্চা, একটা ফার্ম খুলছি, সেই ফার্মে আমি একটা ক্লায়েন্ট পাচ্ছি, টুকটুক করে কয়েকটা স্থাপনা করছি, সেই স্থাপনা আসলে ওই বিচ্ছিন্ন পংক্তির মতো শহরে দাঁড়িয়ে আছে। শহরের ক্যানভাস ঠিক করার ক্ষেত্রে আমরা আসলে এঙ্গেজড হচ্ছি না। তো আপনার কি মনে হয় না যে আসলে স্থপতিদের এখন একটা সময় এসছে যখন ওই জায়গাটাতে তাদের আসলে স্টেপিং করা দরকার? যেমন আমি যদি আপনার গত সরকারের আমলে আপনার সুযোগ হয়েছিল একটা ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যানের সাথে সংযুক্ত হওয়ার অ্যাজ এ স্পেশালিস্ট, আপনি কিছুদিন কাজও করেছিলেন সেটাতে, এবং এখন হয়তো ওটা এখন স্থগিত হয়ে আছে। কিন্তু ওখানে কিন্তু আপনি ইনভলভ হয়েছেন, আপনি স্থপতি হয়েও একটা ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে আপনি সেটাতে ইনভলভ হয়েছেন। এবং আমরা হিস্টোরিক্যালি প্রচুর এরকম এক্সাম্পল দেখি, লি কর্বুজিয়ার থেকে শুরু করে যারা স্থপতি কিন্তু যারা শহর নিয়ে ভেবেছেন, শহর নিয়ে কথা বলেছেন। কিন্তু ইন্টারেস্টিংলি আমি যখন আমার শহর নিয়ে স্থপতিদের লেখা টেক্সট খুঁজি, তখন মাজারুল ইসলাম স্যারের এই ইন্টারভিউর বইয়ের 2টো চ্যাপ্টার এবং খালিদ আশরাফ স্যারের লেখা 1-2 বই, এছাড়া আমি আর কিছু খুঁজে পাই না। এটা কি আসলে স্থপতিদের নগর নিয়ে চিন্তার না, এটা তো এডুকেশন থেকে এসছে। না, এটা এডুকেশন থেকে এসছে। কাজ করে যে আমি ওই জায়গাটাতে যাব না। না, ইগোর আগেই তো উনি বুঝতেই পারেন না যে ওনার রোল কি, এবং শহর নিয়ে যে ডিসএনগেজমেন্ট, এটা তো ছোটবেলা থেকে আপনি যখন পড়াশোনা, আপনাকে কে বলেছে শহরটাই হচ্ছে আপনার প্রধান কাজের জায়গা, এটাকে নিয়ে আগে ভাবতে হবে, তারপর সেখানে স্থাপত্য এসে যুক্ত হবে? বলেনি। তো কাজে ওইটা আশা করার লাভ নেই, কারণ আমরা অলরেডি দেরি হয়ে গেছে। স্টেপ ইন করা তো এখনকার কথা না, এটা না আগেই করার কথা। যখন আমি ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যানে যুক্ত হয়েছি, সেখানে অফকোর্স এতদিন হয়তো আমাকে জেলে থাকতে হতো সম্ভবত, বিকজ আই ওয়াজ স্ট্রাগলিং, আই ওয়াজ ফাইটিং উইথ আওয়ার ক্লায়েন্ট। তারা যেভাবে আগাতে চাচ্ছে আমরা কমপ্লিটলি তার এগেনস্টে, এবং এমন হয়েছে যে আমি মিটিং ছেড়ে উঠে চলে আসছি তখন। কারণ কি, আমাদের টার্গেটটা ছিল কি, মাস্টার প্ল্যানের যে প্রথম জিনিস, মাস্টার প্ল্যান বললে না কেউ কিছু বোঝে না, এদেশের মানুষের তো স্বপ্ন, মাস্টার প্ল্যান বললে কি বুঝবেন? কিন্তু আমরা বলতে চেয়েছি স্বপ্নটা আগে বুনতে হবে, যে স্বপ্নটা মানুষ বুঝতে পারে, যে শহরটা কি জলবাহিত একটা শহর হবে, জলবাহিত হাঁটাপথের একটা শহর হবে, এই শহরটা কি জলবাহিত হাঁটাপথের 6 ঋতুর একটা শহর হবে, একটা তো সুন্দর নাম থাকবে যে এটা 6 ঋতুর শহর। তখন সবাই লোকে বুঝবে, ও আমাদের 6 ঋতুর শহর, তার মানে বৃষ্টি আসলে বর্ষাতে ভিজবে, ফুল ফুটবে। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনার যখন প্ল্যানিং করবে তাদের মাস্টার প্ল্যানিংয়ে, তখন তারা ওইটাকে মূলটাকে ধরে নিবে যে 6 ঋতুর শহর হচ্ছে কিনা দেখে নাও, বর্ষাটা ঠিক আছে কিনা, পানি ধরছো কিনা, ফুলগুলা গ্রীষ্মকালে আসছে কিনা, বড় গাছগুলো ওইভাবে লাগা। আমি তো মেহগনি গাছ লাগাবো না তখন নিশ্চয়ই শহর ভর্তি করে, ইউক্যালিপটাস তো লাগাবো না শহর ভর্তি করে, একেশিয়া তো লাগাবো না। এরকম স্বপ্নর একটা জায়গাতে সবাই বুঝে, কিন্তু ওই স্বপ্নটা যে সবাই ধারণ করা শুরু করে যে হ্যাঁ এই স্বপ্ন তো আমাদের হতেই পারে, সেটা হচ্ছে মাস্টার প্ল্যানের ফিলসফি। সেটা ছাড়া মাস্টার প্ল্যান হয়েছে অনেক, হয়েছে না? কোনো ফিলসফি, দর্শনহীন, বাঙালির দর্শনহীন মাস্টার প্ল্যান হয়েছে অনেক। তো ফলে কেউ বুকে ধারণ করে না, দেশে একটা মানুষ এটাকে পাত্তা দেয় না। আপনার হাজার হাজার পাতা তৈরি হয়েছে, কোনো মূল্য নাই এটার। আমরা স্বপ্ন দিতে ব্যর্থ হয়েছি মানুষকে। আর এই স্বপ্ন একজন স্থপতি একা দেয় না, এই স্বপ্ন কবি থাকবে, সেখানে সাহিত্যিক থাকবে, ফিল্ম মেকার থাকবে, আপনার অ্যানথ্রোপোলজিস্ট থাকবে, সোশ্যোলজিস্ট থাকবে, আপনার তাই না, হাইড্রোলজিস্ট থাকবে, এনভায়রনমেন্টালিস্ট থাকবে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, মানে সব লোকজন থাকবে ওখানে। একটা এই যে ইগো ছাড়া কতগুলো মানুষ এসছে, শহরকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, মানবতার জন্য কাজ করছি। এটা বাঙালি ফেল মেরেছে, কমপ্লিটলি ফেল মেরেছে। এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন না, রেখেছে বাঙালি করে মানুষ করনি। এটা আজকে থেকে না, কিন্তু আজকে বললেন স্টেপ ইন করতে, আজকে না, এটা বহু আগেই করার কথা আমাদের স্টেপ ইন, সবাই মিলে। উই ফেল, তো উই হ্যাভ টু সাফার। We have failed and we are suffering, কিন্তু আপনার সাথে কথা বলে আজকে আমি কিন্তু খুব আশাবাদী। এবং যদিও আমরা খুবই একটা পেসিমিস্টিক জায়গা থেকে খুব ক্রিটিক্যালি শহরের পলিটিক্স, আমি তো আগে বলেছি আপনাকে, আমি কিন্তু পালিয়ে যাওয়ার লোক না, আমি ছাড়বো না, হাল ছাড়বো না, যতদিন বেঁচে আছি
আমি আমার নিশ্চয়ই। যে কাজটা করতেই থাকবো, এই কথা বলতেই থাকবো, এবং আমি যখন কাজটা করব, যেটুকু আমি কাজ করব, যেটুকু সুযোগ পাবো, আমি আমার বেস্ট ওয়েতে করার চেষ্টা করব। তারপর যদি ভালো না হয় সেটা আমাকে লোকে দোষ দিবে, আমাকে হয়তো অস্বীকার করবে, হোক সেটা, কিন্তু আমি আমার জ্ঞান মতো তো করবো। আমার জ্ঞানই যদি না থাকে ওই পর্যন্ত আমি যাবোটা কোথায়? আমারও তো একটা লিমিটেশন আছে, তাই না? তা আমার সঙ্গী যারা থাকবেন তারা যদি বলেন আমাকে ভালো, কিন্তু আমি তো সঙ্গী আসলে পাই না ওরকম কাউকে। না, আশা করি মানে ভবিষ্যৎ প্রজন্ম থেকে আপনি সঙ্গী পাবেন, এবং আমরা আশাবাদী যে আজকে আমি খুবই খুশি আপনার সাথে আলোচনাটা করতে পেরে, কারণ আহ, প্রথমবার একজন স্থপতি হুম যার সাথে আমি স্থাপত্যের ওই যে আমাদের স্কুলে যা শেখানো হয়েছে হুম সেটার বাইরে গিয়ে যে আলোচনা করতে পারলাম আমাদের পরিবেশ নিয়ে, নির্মাণ নিয়ে, স্থাপত্য নিয়ে, আমি খুবই আশাবাদী। আপনি যদিও আহ, আশাবাদী না, কিন্তু না, আমি আমি আশাবাদী। আশাবাদী না তা না, কিন্তু আমি অনেক ক্রিটিক্যাল, হ্যাঁ, এবং আমি বলবো যে মানে আমরা যেটা আমার জন্য ক্রিটিক্যালি এটা, স্বপ্নটা বুনবো। হ্যাঁ, আমার যেটা ভয় লাগে এখন, হ্যাঁ, এই যে আমি ইয়াং জেনারেশন দিকে তাকে আমি সবচেয়ে বেশি ভীত এখন। কারণ কি, ওদেরকে স্কুল থেকে হোক, ওদের ফ্যামিলি থেকে হোক, বা পুরো প্রেক্ষাপট সমাজের যে করাপশনের লেভেল বা ফ্রাস্ট্রেশন তৈরি করার মতো যে ঘটনাগুলা, ওদেরকে কিন্তু ঠিক সেইভাবে তৈরি করতে পারছে কিনা, যেভাবে একটা মানুষ, শক্তিশালী মানুষ তৈরি হয় না, সেটা হচ্ছে আমার সন্দেহ হয় এখন। আর তার ফলে হয় কি, ওরা বের হয়ে এসে অফিস করে, স্ট্রাগল করে, কাজ পায় না, কাজ পেতে গেলে ক্লায়েন্ট তাদেরকে মূল্যায়ন করে না, কারণ ক্লায়েন্টগুলোও তো ওই রকমই তৈরি হয়েছে। এরকমই তৈরি হচ্ছে। তো পুরো জাতিটা যখন নড়বড়েভাবে তৈরি হয়, তখন এই নতুন প্রজন্ম কষ্ট করবে, নতুন ব্যবসায়ীরা স্ট্রাগল করছে, তারাও ওই ঘুষ দেয়, ঘুষ নেয়, কাউকে কম দিতে পারলে ঠিক আছে। এই যে একটা গোলমেলের জায়গা তৈরি হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে, এটার কি হবে আসলে? এটার কি হবে আমি জানি না, আসলে এর কোনো উত্তর আছে কিনা। এই উত্তর আসলে আমাদের কারোর কাছেই নেই, কারণ যেটা আপনি বলেছেন যে আসলে আমরা অনেকগুলো জায়গায় অনেক দেরি করে ফেলেছি বুঝে উঠতে, আহ, সঠিক পদক্ষেপটা লাস্ট ট্রেন উই নিতে। মিস দিস জুলাই আন্দোলন। আমরা ভেবেছিলাম হয়তো এটার পরে একটা দুর্দান্ত চেহারা পরিবর্তনের সুযোগ তৈরি হবে, কিন্তু সেই তারপরেও সেই আমার মনে হয় আশার জায়গাটা রাখা উচিত, এবং আপনি যেটা বললেন যে স্বপ্ন বোনা, হ্যাঁ একটা জনগণকে, নগরের অধিবাসীকে একটা স্বপ্ন দেখানো, হ্যাঁ, এটা বোধহয় আমাদের করে যেতে হবে। এবং আমরা অফকোর্স, আশা করি অফকোর্স। আপনি আপনার কাজের মাধ্যমে, আমরা আমাদের এই নগরনামার মতো যে আলোচনাগুলো, সেগুলোর মাধ্যমে এই স্বপ্নের সম্ভাবনাগুলো আমরা দেখাতে থাকবো। স্যার, অসংখ্য আমি আরেকটা ধন্যবাদ। শেষ কথা বলতে চাই, তো হ্যাঁ, আমি যত কথা বলেছি, যে কেউ বলতে পারেন যে আপনি কি করেছেন, আপনি তো সেই একই এ, গোয়ালের গরু। ইটস ট্রু, আমরা পারছি না কিছু করতে, আমি মাপ চাওয়া ছাড়া কিছু করার নাই আর। কিন্তু তারপরও আমরা স্বপ্নটা হ্যাঁ, দেখাতে স্বপ্ন চাই, দেখবো, স্বপ্নটা দেখবো, দেখতেই দেখাতে থাকবো চাই, যতদিন নিঃশ্বাস আছে। এবং চোখ স্বপ্ন দেখবো। ব্লাইন্ডলি দেখাতে চাই না, ক্রিটিক্যালি দেখাতে চাই। Yes. এবং নগরনামার সামনেও আমাদের আরো অনেক পর্ব আসছে, হ্যাঁ, আমরা সেখানেও এই আলোচনাটা চালিয়ে যেতে চাই। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ খুব ভেরি ভালো মাচ। লাগলো আপনার সাথে সরি, আলোচনা আমি করে। আজকে অনেক টাফ ছিলাম হয়তো, বা আমি জানি, আমার মনে হয়েছে যে এটা বলা উচিত আমাদের থ্যাংক ইউ। আসলে। থ্যাংক ইউ।